ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দিনে দিনে চওড়া হচ্ছে করোনার থাবা। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই প্রেক্ষাপটে সারা বিশ্বের মানুষ এখন একটাই প্রশ্নের উত্তর চাইছেন, কোন ওষুধে সারবে করোনা? কোন দেশ আগে সেই ওষুধ তৈরি করতে পারবে? কতদিনে বাজারে আসবে সেই ওষুধ? এইসব প্রশ্নের উত্তর আপাতত কারুর কাছে নেই। তবে বিভিন্ন দেশ থেকে করোনার ওষুধ হিসাবে উঠে আসছে হাইড্রোক্সিক্লোরোকুইন, রেমডেসিভির, টেডক্স ওয়ানের মতো একাধিক নাম। কার্যকরী হিসেবে শোনা যাচ্ছে ব্লাড থিনার, প্লাজমা থেরাপি থেকে হোমিওপ্যাথির কথাও। এর মধ্যে শেষ পর্যন্ত আশার আলো দেখাবে কোন ওষুধ, কোন ওষুধের কার্যকারিতা কি রকম, কি বলছেন চিকিৎসকেরা, একে একে তাই দেখাবো আমরা। করোনা মোকাবিলার ক্ষেত্রে যে ওষুধের নাম নিয়ে সারা দুনিয়ায় সব থেকে বেশি তোলপাড় হয়েছে তা হলো হাইড্রোক্সিক্লোরোকুইন। এই ওষুধ ভারত এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন পর্যন্ত তৈরি করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন করোনার সংক্রমণ ঠেকাতে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে হাইড্রোক্সিক্লোরোকুইন। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সেই দাবিকে এবার প্রশ্নের মুখে ফেলে দেয় তাঁরই দেশের একটি গবেষণা। মার্কিন মুলুকের ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক একটি গবেষণায় দাবি করা হয়, আমেরিকায় যে করোনা আক্রান্তদের হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয়েছে তাদের মধ্যেই মৃত্যুর হার বেশি। 11 এপ্রিল পর্যন্ত আমেরিকার ভেটারেন মেডিকেল সার্ভিস 368 জন রোগীর মেডিকেল রিপোর্টকে নমুনা হিসেবে নেয়। এর মধ্যে 368 জনের মধ্যে 97 জনকে হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয়েছিল। 113 জন রোগীকে হাইড্রোক্সিক্লোরোকুইনের সঙ্গে অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হয়েছিল এবং 158 জন রোগীকে হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয়নি। গবেষকদের দাবি, এই গবেষণায় দেখা যায় যে 97 জনকে হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয় তাদের মধ্যেই মৃত্যুর হার সব থেকে বেশি, 28%। যে 113 জন রোগীকে হাইড্রোক্সিক্লোরোকুইনের সঙ্গে অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হয় তাদের মধ্যে মৃত্যুর হার একটু কম, 22%। আর যাদের হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয়নি তাদের মধ্যে মৃত্যুর হার সব থেকে কম, 11%। অথচ কিছুদিন আগে পর্যন্ত ভারত থেকে এই হাইড্রোক্সিক্লোরোকুইন পেতেই মরিয়া ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ওষুধ তৈরির দিক থেকে প্রথম সারিতে রয়েছে ভারত। করোনা সংক্রমণ বিপজ্জনক চেহারা নিতে শুরু করার পরই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ঘোষণা করে করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করে কিছু ক্ষেত্রে ইতিবাচক ফল মিলেছে। এরপরই 4 এপ্রিল হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে ভারত। এতেই চটে গিয়ে ভারতকে হুমকি পর্যন্ত দিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে তিনি এতটাই অনড় ছিলেন যে ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলায় বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি ডিরেক্টর রিক ব্রাইটকে পদচ্যুত করে ট্রাম্প প্রশাসন। কিন্তু আমেরিকার গবেষণা দেখে চিকিৎসকদের একাংশ বলছেন, আশীর্বাদ কোথায়? করোনা মোকাবিলায় এই ওষুধ কার্যত অভিশাপ। যে মানুষগুলোর চিকিৎসার ক্ষেত্রে কোভিড ইনফেক্টেড হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করা হয়েছিল তাদের তো কোনো কল্যাণ হয়নি। দেখা গেছে যে যাদের ক্লোরোকুইন এবং অন্যান্য ওষুধ প্রয়োগ করা হয়েছে, বিশেষত ক্লোরোকুইন, তাদের মধ্যে মৃত্যুর হার কিয়দংশে বেশি। হাইড্রোক্সিক্লোরোকুইন কিন্তু এই করোনা ভাইরাসের অ্যান্টিডোজ নয়। শুধু হাইড্রোক্সিক্লোরোকুইন কেন, আরও যে 4-5 ধরনের ড্রাগ ইউজ করা আছে, কোনো ড্রাগই এখন বলা যাবে না এইটা করোনা ভাইরাসের প্রতিষেধক। তাহলে প্রশ্ন আসছে, ইভেন আমাদের দেশেও আইসিএমআর হাইড্রোক্সিক্লোরোকুইনকে কেন অনুমোদন দিলেন? যদি অনুমোদনটি ঠিক করে পড়েন সেখানে দেখবেন বলেছে ইট ইজ এ ইম্পিরিক্যাল রেকমেন্ডেশন। ইম্পিরিক্যাল রেকমেন্ডেশন মানে কি? এভিডেন্স বেস নয়, সেই হিসাবে রেকমেন্ড করা হয়েছে। মার্চ মাসে 2 সপ্তাহ জুড়ে হাইড্রোক্সিক্লোরোকুইনের কার্যকারিতা নিয়ে ফ্রান্সেও একটি গবেষণা হয়। সেক্ষেত্রে 181 জন করোনা আক্রান্ত রোগীর মেডিকেল রিপোর্ট নিয়ে গবেষণা চালানো হয়। এর মধ্যে 84 জনকে হাসপাতালে ভর্তির 48 ঘন্টার মধ্যে হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয়। 97 জনকে এই ওষুধ দেওয়া হয়নি। ফরাসি গবেষকদের দাবি, হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া রোগীদের মধ্যে 3% মৃত্যু হয় 7 দিনের মধ্যে। হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয়নি এমন প্রায় 5% রোগী মারা যান 1 সপ্তাহের মধ্যে। অর্থাৎ হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়ে আকাশ পাতাল কোনো ফারাক দেখা যায়নি। তবে গবেষকদের দাবি, এই সমীক্ষায় দেখা গিয়েছে যে 84 জনকে হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয়েছিল তাদের মধ্যে কয়েকজনের হৃদস্পন্দন অনিয়মিত হয়ে পড়ে, ফলে তাদের হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া বন্ধ করতে হয়। হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে সারা বিশ্বের চিকিৎসক গবেষকরা শুরুতে উচ্ছ্বসিত ছিলেন। তা নিয়ে গবেষণা শুরু হয় আমেরিকা এবং ফ্রান্সে। সাম্প্রতিক ফলাফলে দেখা যাচ্ছে তাতে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। উল্টে ফলাফল এমন যে তাতে বোঝা যাচ্ছে যে এটা দীর্ঘকালীন ব্যবহার করলে ক্ষতি তো অবশ্যই হতে পারে। এই দুটো পাবলিকেশন এটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। এরা যথেষ্ট আটঘাট বেঁধে
যেভাবে স্টাডিগুলো করেছে, দু জায়গায় ইন্ডিপেন্ডেন্টলি স্টাডি করেছে, এবং দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়ার পরে বাড়তি কোনো সুযোগ সুবিধে পায়নি মানুষ। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে হাইড্রক্সিক্লোরোকুইনের হার্টের উপরে যে পার্শ্ব প্রতিক্রিয়া সেইটা প্রকট হয়ে দেখা দিয়েছে, এবং সেই কারণেই এরা সাজেস্ট করেছে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়াচ্ছে না দেওয়াটাই ভালো। চিকিৎসকদের অপর একটি অংশ অবশ্য এখনও এই ওষুধ নিয়ে আশাবাদী। হাইড্রক্সিক্লোরোকুইন বা ক্লোরোকুইনের একটা প্রপার্টি যেটা দেখা গেছে সেটা হচ্ছে সে এই পরফাইরিন রিংয়ের মধ্যে থেকে হচ্ছে ওই ভাইরাসটাকে অ্যাটাচ হতে দেয় না। তো ন্যাচারালি তখন কী হয়, তখন অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে ব্লাডের অব্যাহত থাকে এবং তাতে অ্যাডিকুয়েট অক্সিজেনেশন হয় টিস্যুতে, কমপ্লিকেশনস বা সিভিয়ার ইলনেস বা সিরিয়াস ইলনেস হতে দেয় না। তো এটা খুব সুন্দরভাবে এটা দেখা গিয়েছিল, তার জন্য সবাই খুব উচ্ছ্বাসিত হয়েছিল, সবাই আমি উচ্ছ্বাসিত হয়ে আছি, এখনও আছি। বিশেষজ্ঞরা বলছেন দুটি রিপোর্টে এটা স্পষ্ট যে করোনা মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন অব্যর্থ দাওয়াই নয়। ফলে এই ওষুধ খেতে হলে তা অবশ্যই করতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং সমস্ত সতর্কতা মেনে। করোনা সংক্রমণ থাবা বসাতে শুরু করার পর থেকেই আচমকা এই ওষুধের চাহিদা হু করে বেড়ে যায়। বাজার থেকে উধাও হয়ে যায় হাইড্রক্সিক্লোরোকুইন। ঘোর সমস্যায় পড়েন সেই মানুষগুলি যারা প্রয়োজন থাকা সত্ত্বেও এই ওষুধ পাচ্ছিলেন না। যেমন নিউ আলিপুরের বাসিন্দা পার্থ সারথী দত্ত রিউম্যাটিক আর্থারাইটিসে ভুগছেন। রোজ দুবেলা হাইড্রক্সিক্লোরোকুইন খেতে হয়, কিন্তু করোনা আবহে হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা বেড়ে যাওয়ায় দোকানে ওষুধ পাচ্ছিলেন না তারা। এটা কিন্তু যে কোনো রোগী খেতে পারে না, এই হলো আমার প্রেসক্রিপশন। অন্য কোনো রোগী যদি খায় তার কিন্তু অন্যান্য কি এফেক্ট হবে আমি জানি না, কিন্তু অনলি রিউম্যাটিক আর্থারাইটিস যারা আছে তারাই এটা পেতে পারে। এবং আমরা 10 দিন ধরে পাচ্ছি না বলে আমার কিন্তু প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আজকে আমায় বাধ্য হয়ে ছেলেপুলেদের কিছু চেককে সইটই করতে হবে বলে আমি এসছি, তা নাহলে কিন্তু আমি বাড়ির থেকে বেরোতে আমার খুব কষ্ট হচ্ছে। এখন কি পরিস্থিতি বদলেছে? হাইড্রোক্লোরোকুইন পাইনি আমি। এর মধ্যে আমি অনেক জায়গায় চেষ্টা করেছিলাম এবং আমাদের কিছু আত্মীয় স্বজনও আছে যাদের থ্রু দিয়ে আমি চেষ্টা করেছিলাম তাদের পাড়ায় যদি পাওয়া যায়, তা আমি পেলাম না। আর তার বদলে অল্টারনেটিভ আমি একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি। পার্থ সারথী দত্তের মতো এরকম বহু রোগী সমস্যায় রয়েছেন, কারণ বাজারে অমিল হাইড্রক্সিক্লোরোকুইন। আমার যেসব পেশেন্ট এইসব ওষুধগুলো পায় তারা আমাকে অনেকবার ফোন করেছেন এবং তারা বলছেন যে ওষুধটা পাওয়া যাচ্ছে না, আমরা কি করব। সেক্ষেত্রে বললাম যদি পাওয়া না যায় তাহলে ডিএমআরটির আরও তিনটে যে কম্পোনেন্ট সেগুলোই আপাতত ইউজ করুন। একটা অসুবিধা থেকে যাচ্ছে, কিন্তু তারা পাচ্ছে না, কি করবেন আর। বিভিন্ন ওষুধের দোকানে খোঁজ নিয়ে দেখা গেল সেখানেও অমিল এই ওষুধ। 20 দিন মতো হবে আমার দোকানে মাল নেই। যারা দিচ্ছে তাদের কাছে স্টক নেই, সবাই যে কটা পার্টি আছে সবাই বলছে তাদের কাছে কোনো মালপত্র নেই। রিউমাটোলজি পেশেন্টগুলো তো খুবই দরকার, রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে যেসব পেশেন্টগুলো আছে তাদের তো পুরোপুরি দরকার, সেগুলো খুব ভালো সেলই ছিল, সেগুলো এখন আসছে না, পাওয়া যাচ্ছে না। ক্যানিং স্ট্রিটে ওষুধের পাইকারি বাজারেও একই ছবি। 200-400 দুটোরই খুবই ডিম্যান্ড, কিন্তু আফটার লকডাউন লকডাউন পর্যন্ত ছিল আমাদের কাছে, তারপর লকডাউনের পর থেকে যতবার অর্ডার দিয়েছি মাল পাচ্ছি না। পাইকারি বাজারে অমিল হাইড্রক্সিক্লোরোকুইন। স্বাভাবিকভাবেই পাড়ার ওষুধের বিক্রেতারা পড়েছেন ফাঁপড়ে। কদিন যাবৎ আমরা ডিস্ট্রিবিউটর অর্ডার দিয়েও পাচ্ছি না। কিছুদিন আগে 1 মাস আগেও আমরা বিক্রি করেছি হাইড্রক্সিক্লোরোকুইন, কিন্তু এখন এই মুহূর্তে পাচ্ছি না। করোনা মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু অন্যান্য অসুখে আক্রান্ত যে রোগীদের হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োজন তাদের কি হবে? কতদিনে বাজারে পর্যাপ্ত পরিমাণে মিলবে এই ওষুধ? সেটাই প্রশ্ন। এরপর যে ওষুধ নিয়ে চিকিৎসক মহলে সবথেকে বেশি চর্চা হয়েছে তা হলো রেমডেসিভির। করোনা মোকাবিলায় এই ওষুধটি নিয়েও গবেষণা শুরু করেছে আমেরিকা। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ এর দাবি তারা রেমডেসিভির নামে ওষুধটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। এই ওষুধটি অবশ্য নতুন নয়। বিশেষজ্ঞদের দাবি এই ওষুধটি প্রায় 1 দশক আগে আবিষ্কার হয়। এফডিএ এর দাবি আমেরিকায় ইবোলা মোকাবিলায় এই ওষুধটি ব্যবহার করে ইতিবাচক ফল মেলে। সম্প্রতি আমেরিকায় করোনা আক্রান্তদের ওপরেও এই ওষুধ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। এফডিএ এর দাবি আমেরিকার 68টি জায়গায় 1000 জনের ওপর এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। এর মধ্যে 31% ক্ষেত্রে ইতিবাচক ফল মিলেছে। ভেন্টিলেশনে দেওয়ার মতো পরিস্থিতি নয় এমন 397 জনের ওপরে ওষুধটি প্রয়োগ করা হয়। যাদের এই ওষুধ দেওয়া হয় তাদের মধ্যে 62% দ্রুত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পান। রেমডেসিভির নামে এই ওষুধ প্রস্তুতকারী সংস্থার দাবি ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের গবেষণাতেও এই ওষুধ নিয়ে ইতিবাচক ফল মেলে। হোয়াইট হাউসে রিপোর্ট প্রকাশ করেছেন গবেষণাকারী সংস্থার প্রধান।
Pleased to announce that Gilead now has an EUA from the FDA for remdesivir. Humbled by this being an important first step for patients, for hospitalized patients. We want to make sure nothing gets in the way of these patients getting the medicine, so we made a decision to donate about 1.5 million vials of remdesivir. এই প্রেক্ষাপটে রেমডেসিভির নামে ওষুধটি নিয়ে আশাবাদী চিকিৎসকেরা। 10 বছর আগে ওই গিলিয়াড সায়েন্সের বিজ্ঞানীরা ডিসকভার করেছিল প্রথম নিপা ভাইরাস এবং ইবোলা ভাইরাসে প্রয়োগ হয়েছে এর আগে। তো সারা পৃথিবী জুড়ে যখন ইবোলা আফ্রিকাতে দাপাদাপি করছে তখন প্রথম এটার উদ্ভাবন হয় এবং ইবোলাতে যথেষ্ট প্রয়োগ করা হয়েছিল। যেটা দেখা যাচ্ছে ভাইরাস রেপ্লিকেশন এটা আটকাতে সক্ষম এটি এনজাইম ব্লক করার পরে, কিন্তু এটা কতটা মানে অনেক বেশি স্যাম্পল সাইজে কাজ করবে, হিউম্যান পপুলেশনে কীরকম এফেক্ট দেবে, মানে পরের ফেজগুলো যেগুলো পোস্ট মার্কেটিং লঞ্চ, সেইগুলো কিন্তু সময়ই বলতে পারবে। কিছুদিন আগে করোনা মোকাবিলার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন চেয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গবেষক সংস্থার দাবি এই ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের চেয়ে বেশি কার্যকরী হতে পারে। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের দাবি এই ওষুধ প্রয়োগ করে সংক্রমণ নিয়ন্ত্রণ করা গিয়েছে। পাশাপাশি আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফে এও দাবি করা হয়েছে যে করোনা আক্রান্তদের মধ্যে এই ওষুধ প্রয়োগ করার পর দেখা গিয়েছে আক্রান্তদের মৃত্যুর হার 11% থেকে কমে 10% হয়েছে। যেভাবেই হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার হয়েছিল, যদিও ইনডাইরেক্ট ওয়েতে, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে এটা একটা অ্যান্টিভাইরাল, অর্থাৎ নির্দিষ্টভাবে ভাইরাসের বংশবৃদ্ধি বন্ধ করে দেয়। আশা করছি এ সপ্তাহের মধ্যেই যদি এফডিএ ক্লিয়ারেন্স দেয় এবং আমাদের দেশেও সেটা যদি আমরা সব থেকে দ্রুততার সঙ্গে হতে পারে 1 মাসের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে, কিন্তু স্বপ্ন দেখতে ইচ্ছা করে কালকেই আমার হাতের কাছে সেই জীবন কাঠি এসে পড়বে। স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট অর নট এটা নিয়ে একটু ডাউট আছে, কিন্তু ডেফিনেটলি কোমরবিডিটি এবং ভাইরাল শেডিং লোড এটা কমে যাচ্ছে, তাড়াতাড়ি তারা নন ইনফেক্টিভ হচ্ছে এবং এই ড্রাগটা একটু প্রমিজিং ডেফিনেটলি। এটা হয়তো আমাদের হাতে তো এখন সেভাবে কোনো অ্যান্টিভাইরাল নেই, এটা আমরা ইউজ করতে পারি ডেফিনেটলি। আমার একটাই প্রশ্ন যে এই ড্রাগটার কস্ট একটা ইস্যু আছে। তবে বিশেষজ্ঞদের একাংশের দাবি চীনে 453 জন করোনা আক্রান্তের শরীরে এই ওষুধ প্রয়োগ করে ইতিবাচক ফল মেলেনি, ফলে গত মাসে পরীক্ষামূলক প্রয়োগ বন্ধই করে দেওয়া হয়। বিশেষজ্ঞদের একাংশের আরও দাবি এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় রক্তচাপ কমে যেতে পারে, কিডনির কার্যকারিতাতেও প্রভাব পড়তে পারে। তবে আমেরিকার এফডিএ এই রেমডেসিভির ওষুধ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থার তরফে আপৎকালীন পরিস্থিতিতে এই ওষুধ প্রয়োগের ছাড়পত্র মিলেছে। এর মধ্যে আবার নতুন আশা দেখাচ্ছে ইতালির একটি গবেষণা, যার মূল অস্ত্র ব্লাড থিনার। রক্তকে পাতলা করার ওষুধকেই ব্লাড থিনার বলা হয়। হৃদযন্ত্রের সমস্যা সহ বিভিন্ন রোগের চিকিৎসায় রক্তকে পাতলা করার জন্য এরকম ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই ওষুধের মাধ্যমে করোনা আক্রান্তরা কিভাবে উপকৃত হতে পারেন? সম্প্রতি মেড আর্কাইভ নামে চিকিৎসক এবং গবেষকদের একটি অনলাইন ফোরামে ইতালির একদল চিকিৎসক একটি গবেষণাপত্র প্রকাশ করেন, যার শিরোনাম পালমোনারি পোস্টমর্টেম ফাইন্ডিংস ইন লার্জ সিরিজ অফ কোভিড-19 কেসেস ফ্রম নর্দার্ন ইটালি। এই গবেষণাপত্রে দাবি করা হয়েছে ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছেন, তারপর হঠাৎ অবস্থার অবনতি হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এমন 38 জনের মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। বিশেষ নজর দেওয়া হয় ফুসফুসের ওপর। গবেষকদের দাবি এতদিন তীব্র শ্বাসকষ্ট হলেই ধরে নেওয়া হতো রোগীর নিউমোনিয়া হয়েছে, কিন্তু প্যাথোলজিস্টদের দেওয়া রিপোর্টে দেখা যায় সব ক্ষেত্রে নিউমোনিয়ার ভাবনা সঠিক নয়। কোনো ক্ষেত্রে ফুসফুসের ধমনির মধ্যে রক্ত জমাট বাঁধায় হঠাৎ করে রোগীদের অবস্থা সংকটজনক হয়ে যায়। এখান থেকেই ইতালির চিকিৎসকদের একাংশ ভাবতে শুরু করে সেক্ষেত্রে করোনা আক্রান্ত রোগীর ধমনীতে রক্ত জমাট বাঁধতে দেওয়া চলবে না, প্রয়োজনে রোগীকে রক্ত পাতলা করার ওষুধ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। ওই স্টেজেই যদি ভেন্টিলেট না করতে হয়, অ্যালভিলাই ড্যামেজটাকে প্রিভেন্ট করতে পারি, তাহলে হয়তো বেশ কিছু লাইফ সেভ করা যাবে এবং তার বিভিন্ন পদ্ধতি এখন চলছে। এর মানে একটা গ্রুপ বলছে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা উচিত, আরেকটা গ্রুপ বলছে যে না, অ্যান্টিকোয়াগুলেশন থেরাপিউটিক ডোজে নয়, প্রোফাইলেকটিকে করা উচিত। এখন এই নিয়ে কাজ চলছে, স্টাডি চলছে, এই স্টাডিটা বেরিয়ে যাবে খুব শীঘ্রই, তাহলে আমরা জানতে পারবো যে এক্স্যাক্ট কি করা উচিত। ইতালীয় গবেষকরা যা বলছেন তার সঙ্গে কলকাতার চিকিৎসকরাও একমত। তাদের বক্তব্য যে ইতালীয় গবেষকরা যা যা দেখেছেন সেগুলো এখানকার রোগীদের মধ্যেও তারা দেখতে পাচ্ছেন এবং বহু ক্ষেত্রেই তারা দেখছেন যে ভেন্টিলেশনে যে রোগী চলে যাচ্ছেন তাদের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে মৃত্যুও হচ্ছে। সেই জন্যে তারা আইসিএমআর এর পরামর্শ মেনেই
ইতালীয় গবেষকরা যে পরামর্শ দিচ্ছেন সেটাই তারা করছেন, এবং সেক্ষেত্রে বহু ক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট এবং ব্লাড থিনিং ওষুধ ব্যবহার করে সুফলও পাচ্ছেন। তাদের পরামর্শ এ নিয়ে আরও গবেষণা হওয়া দরকার। ইতিমধ্যেই কোভিড-19 চিকিৎসার ক্ষেত্রে আইসিএমআর এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের যে গাইডলাইন দেওয়া হয়েছে তাতেও রক্ত পাতলা করার ওষুধের উল্লেখ রয়েছে, তবে এক্ষেত্রে সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। ইতালীয় বিশেষজ্ঞদের গবেষণা বলছে এরকম পরিস্থিতি তৈরি হলে রোগীকে যাতে ভেন্টিলেশনে রাখার মতো পরিস্থিতি না তৈরি হয় তা দেখতে হবে। ইতালির গবেষণায় পাওয়া এই তথ্য কি কোনোভাবে এদেশের করোনা চিকিৎসায় কাজে লাগতে পারে? রক্ত পাতলা করার জন্য যেগুলো স্ট্যান্ডার্ড হেপারিন বা লো মলিকুলার ওয়েট হেপারিন ক্লেক্সেন, এটা এখন অ্যাকসেপ্টেড ট্রিটমেন্ট, গভর্নমেন্টের রেকগনাইজড বা ট্রিটমেন্টে এটা এসে গেছে। বোথ আইসিএমআর, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সবাই, আমরা অলরেডি সবাই দিচ্ছি, হাই ডোজ ক্লেক্সেন বা হেপারিন দিচ্ছি, এবং দেখা গেছে তাতে আউটকাম। দেখুন, সবাই বলছে যে ট্রায়াল কোথায়, আরে এই মুহূর্তে মানুষের প্রাণ বাঁচাতে হবে, ট্রায়ালের রিপোর্ট আসতে সময় লাগবে, ততদিনে তো আমাদের উই উইল লুজ দ্য পেশেন্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য চান্স। সুতরাং পস্টুলেশনের উপর আমরা দিচ্ছি, এখনো পর্যন্ত ক্লেক্সেনের ইউজের রেজাল্ট যথেষ্ট ভালো। তবে এ নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে আসতে চাইছেন না চিকিৎসকদের একাংশ। তাদের মতে আরও সতর্ক হয়ে এ বিষয়ে পদক্ষেপ করা উচিত। এটা এখনো পাবলিশড হয়নি এবং এটা কিছু বিজ্ঞানীর ব্যক্তিগত মতামত, কিছু চিকিৎসকের ব্যক্তিগত মতামত, তবে এর একটা মানে সত্যতা অবশ্যই থাকতে পারে, কারণ এই স্টাডিগুলো তৈরি হয়েছে পোস্টমর্টমের ওপরে, অটোপসির ওপর বেস করে, প্যাথোলজির ফাইন্ডিংয়ের ওপরে, এবং সেটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এবং এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু চিকিৎসার অনেকটা মোড় ঘুরে যেতে পারে। আমরা বস্তুত যে জিনিসটা ভেবে চিকিৎসা করছি সেটা অনেকটা পাল্টে গিয়ে সেটা কিন্তু আমাদের ব্লাড থ্রিনিং মেকানিজমের উপরই বেশি জোর দিতে হবে, যাতে আমরা থ্রম্বোসিসটা খুব আর্লি স্টেজে আটকাতে পারি। করোনা মোকাবিলায় আশার আলো দেখাচ্ছে ইতালির আরেকটি গবেষণা। এক্ষেত্রে অবশ্য ওষুধের কোনো নাম সামনে আনা হয়নি, তবে ইতালির একটি সংবাদ সংস্থার দাবি রোমের স্পালানজানি হাসপাতালের গবেষকরা করোনা মোকাবিলায় প্রতিষেধক তৈরি করে ফেলেছেন। মানব শরীরে প্রয়োগের পর এই প্রতিষেধক করোনা ভাইরাসকে কাবু করতে সক্ষম হয়েছে বলেও দাবি গবেষকদের। যদিও ইতালি সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো নথি প্রমাণ প্রকাশ্যে আনা হয়নি। ইতালীয় সংবাদ সংস্থাগুলির দাবি এ ব্যাপারে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ভুর সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন গবেষকেরা। অন্য কয়েকটি দেশও করোনার ওষুধ খুঁজতে গবেষণা শুরু করেছে, যেমন ইসরায়েল। সে দেশের একদল গবেষকের দাবি তারাও ইতিমধ্যে করোনার অ্যান্টিবডি তৈরি করে ফেলেছেন। ইসরায়েলের গবেষকদের দাবি সংক্রমিতের শরীরে এই অ্যান্টিবডি প্রয়োগ করলে করোনা ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যায়। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছেন এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ সফল হলে গোটা বিশ্বকেই তারা ওষুধ সরবরাহ করবেন। আশার আলো দেখাচ্ছে নেদারল্যান্ডের একটি গবেষণাও। নেদারল্যান্ডের ইউট্রেক্ট ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী দাবি করেছেন তারা করোনার প্রতিষেধক তৈরি করতে সফল হয়েছেন। গবেষকদের দাবি করোনার সংক্রমণ রুখতে সক্ষম তাদের তৈরি এই প্রতিষেধক। এমনকি করোনা ভাইরাসকে মারতেও এই প্রতিষেধক উপযোগী বলে দাবি গবেষকদের। নেদারল্যান্ডসের ইউট্রেক্ট ইউনিভার্সিটির বিজ্ঞানীদের দাবি প্রতিষেধকটি ইঁদুরের শরীরে প্রয়োগ করে ইতিমধ্যেই সুফল মিলেছে। আগামী দিনে মানব শরীরে তা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন তারা। আমেরিকার ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার তাদের জার্মান সহযোগী বায়ো এনটেকের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ওষুধ নিয়ে সোমবার থেকে পরীক্ষা নিরীক্ষা শুরু করবে। গবেষকদের দাবি জার্মানিতে ইতিমধ্যেই 12 জনের শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। আগামী দিনে 8,000 মানুষের শরীরে তা প্রয়োগের ভাবনা চিন্তা রয়েছে। মানব শরীরে করোনার ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে ব্রিটেনও। এই ভ্যাকসিনের নাম টেডক্স-1। ব্রিটেনের তৈরি এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ সফল হলে ভারত অত্যন্ত লাভবান হবে, কারণ গবেষকদের দাবি ইতিমধ্যেই 7টি জায়গায় ভ্যাকসিনের 10 লক্ষ ডোজ উৎপাদন শুরু করে দিয়েছে তারা, আর এই 7টি জায়গার মধ্যে রয়েছে ভারতও। গবেষকদের দাবি পরীক্ষায় ইতিবাচক ফল মিললে সেপ্টেম্বরেই সাধারণ মানুষের হাতে চলে আসতে পারে এই ভ্যাকসিন। আর ভারতে যেহেতু ভ্যাকসিন তৈরি হচ্ছে তাই ভারতবাসীর তা পেতে কোনো সমস্যা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। হিউম্যান ট্রায়ালে অনেকগুলো ফেজেস আছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, সবগুলো পার করে তারপরে মাস প্রোডাকশন হলে তারপরে ভ্যাকসিন সবার জন্য হচ্ছে ইউজে আসে। তবে নিশ্চয়ই এটা একটা হচ্ছে ভালো দিকে এগিয়ে যাচ্ছে। ইউজুয়ালি এটা আরও তাড়াতাড়ি সম্ভব হয়েছে, কারণ কি করোনা ভাইরাস যে ভাইরাসটা সেটার জিনোমটা তো অলরেডি ডিকোড করা হয়ে গেছে, এবং এইটা দেখিয়েছে এটা 79% এটা সিমিলারিটি আছে উইথ সার্স ভাইরাস, 50% উইথ মার্স ভাইরাস। ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে পরীক্ষা হবে 3টি ধাপে। প্রথম ধাপে 510 জন ভলান্টিয়ারকে ভ্যাকসিনের ডোজ দেওয়া হবে। দ্বিতীয় ধাপে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে প্রবীণদের শরীরে। তৃতীয় ধাপে আবার 5000 ভলান্টিয়ারকে ভ্যাকসিন দেওয়া হবে। অ্যাডেনোভাইরাস বলে একটা ভাইরাস আছে যেটা আমাদের কমন কোল্ড এইরকম করে, তো সেইটা শিম্পাঞ্জিকে
ইনফেক্ট করে, সেই অ্যাডেনোভাইরাসটা নিয়ে একটা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে, একটা অ্যাডভান্স টেকনোলজিতে ওই স্পাইক প্রোটিন করোনার যেটা আছে সেটাকে মিলিয়ে একটা কম্পাউন্ড তৈরি করে, এটা ল্যাবরেটরিতে তৈরি করা হয়, করে তারপরে মানুষের দেহে এটাকে দেওয়া হয়। একটা ভ্যাকসিন আপনি কাউকে দেবেন, তারও তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, সুতরাং সেটাও দেখতে হবে যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা। মানে বেনিফিট আউটওয়েজ রিস্ক, মানে আপনি ভ্যাকসিনটা নিয়ে আপনার যেটুকু রিস্ক তার থেকে আপনার লাভটা অনেক বেশি হলে তবেই আপনি ভ্যাকসিন নেবেন। সেইভাবেই পৃথিবীতে সব ভ্যাকসিনই দেওয়া হয়। তো অক্সফোর্ড ওরা সেটাই দেখছে যে 1 নম্বর ভ্যাকসিনটা এফেক্টিভ কিনা, আর 2য় নম্বর দেখছে যে ভ্যাকসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। সেই দুটো যদি ওরা মানে পজিটিভ হয়, দুটোই যে পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং ভ্যাকসিনটা এফেক্টিভ, তাহলে ওরা আশা করছে সেপ্টেম্বরের মধ্যে দে উইল কাম আউট। অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন গ্রুপের প্রধান সারা গিলবার্টের দাবি, এই ভ্যাকসিন মানব শরীরে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। একই গোত্রের অন্য কয়েকটি ভ্যাকসিনেও ইতিবাচক ফল মিলেছে, ফলে এই ভ্যাকসিনটি নিয়েও আশাবাদী তারা। ভ্যাকসিনের পাশাপাশি করোনা মোকাবিলায় আরেকটি চিকিৎসা পদ্ধতি নিয়েও চিকিৎসা মহলে জোর আলোচনা শুরু হয়েছে, তা হলো প্লাজমা থেরাপি। ইতিমধ্যেই এর কার্যকারিতা নিয়ে গবেষণা এবং আক্রান্তের শরীরে প্রয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় সংস্থা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা CSIR এর কলকাতার কেন্দ্র ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি গবেষণা করে দেখতে চাইছে করোনা আক্রান্তের শরীরে প্লাজমা থেরাপি কতটা কার্যকর হবে। ইতিমধ্যে রাজ্য সরকারের এথিক্যাল কমিটির ছাড়পত্র পেয়েছে তারা। এখন অপেক্ষা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR এর সবুজ সংকেতের। ইমিউন সিস্টেমের ফাইট ব্যাক করার জন্য কিছু কেমিক্যালস বডিতে তৈরি হয়, যাকে অ্যান্টিবডি বলে। আইডিয়াটা হচ্ছে যে রিকভার্ড পেশেন্টরা রিকভার করলেন, তাদের কাছ থেকে আমরা যদি প্লাজমা নিই, কারণ ওই কেমিক্যালগুলো প্লাজমাতে সার্কুলেট করবে, সেই প্লাজমাটা নিয়ে যিনি অতটা ভালো ইমিউন সিস্টেম বা ইমিউন রেসপন্স মাউন্ট করতে পারছেন না, তাকে যদি দেওয়া যায়, তার হয়তো ফাইটিং ক্ষমতাটা বাড়বে। স্ট্যাটিস্টিক্স বের করা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির তরফে জানানো হয়েছে, এমআর বাঙ্গুর কোভিড হাসপাতাল ও বেলেঘাটা আইডিতে প্লাজমা থেরাপির পরীক্ষামূলক প্রয়োগ করতে চাইছে তারা। দাতার শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হবে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে। ইতিমধ্যেই প্লাজমা দান করতে সম্মতি জানিয়েছেন হাবড়ার মনামি বিশ্বাস। স্কটল্যান্ড থেকে ফেরার পরই তার শরীরে করোনার হদিশ মিলেছিল। বর্তমানে পুরোপুরি সুস্থ তিনি। 23rd of April আমার কাছ থেকে কল আসে, আমি সেটা কলটা অ্যাকসেপ্ট করি। আমাকে বলা হয় যে আমি ইচ্ছুক কিনা প্লাজমা থেরাপির জন্য। আমি যদি কাউকে আমার এই প্লাজমা দিয়ে যদি 10 জনকে আমি হেল্প করতে পারি বা বাঁচাতে পারি, তো অবভিয়াস আমি সেটা আগিয়ে যাব। সবকিছু ঠিকঠাক থাকলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে এই চিকিৎসা পদ্ধতি শুরু হতে পারে। ICMR প্রথমে বলবেন যে হ্যাঁ তোমরা করতে পারো, এবার এই করতে পারো বললেই আমরা তখন সাইট ইনিশিয়েশনের জন্য প্রসেসটা শুরু করব। তাদের কনসেন্ট অনুযায়ী সে ব্লাডটা নেওয়া, সেপারেট করা, তার মধ্যে থেকে প্লাজমাটা, তারপরে সে পেশেন্টের মধ্যে ক্রস ম্যাচ পেশেন্টের মধ্যে সেটা হচ্ছে ইনফিউজ করা। এখন এই পর্যায়ে জিনিসটা দাঁড়িয়ে আছে। কিন্তু প্লাজমা থেরাপি আদতে কি, কেন এই পদ্ধতি প্রয়োগের কথা বলা হচ্ছে? চিকিৎসকদের একাংশের বক্তব্য, করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি সুস্থ হয়ে ওঠার পর তার শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। এরপর করোনা আক্রান্ত কোনো সংকটজনক রোগীর শরীরে ঢুকিয়ে দেওয়া হয় সেই প্লাজমা। যেহেতু অসুস্থ ব্যক্তির শরীরে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিবডি তৈরি হয়, তাই সংকটজনক রোগীর শরীরে প্লাজমা দিলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। ইতিমধ্যে দিল্লিতে কয়েকটি বেসরকারি হাসপাতাল করোনা আক্রান্তের শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করে সাফল্য মিলেছে বলে দাবি করেছে। দিল্লির পাশাপাশি লখনৌয়ের কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়তেও প্লাজমা থেরাপি শুরু হয়েছে। 58 বছরে রোগীর শরীরে প্লাজমা প্রয়োগ করা হয়েছে। সূত্রের খবর, রোগীর অবস্থা এখন স্থিতিশীল। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক অত্যন্ত সতর্কতার সুরে বলছে, এখন পর্যন্ত কোভিড-19 এর কোনো প্রমাণিত চিকিৎসা ব্যবস্থা নেই। यह अभी भी एक्सपेरिमेंटल स्टेज पर है। इसका कोई एविडेंस नहीं है कि इसको ट्रीटमेंट के रूप में इस्तेमाल किया जा सकता है। US FDA ने भी इसे एक एक्सपेरिमेंटल थेरेपी के रूप में ही देखा है। ICMR ने एक नेशनल स्टडी को लॉन्च किया है ताकि वह इस थेरेपी की एफिकेसी के बारे में स्टडी कर सके। जब तक कि ICMR अपनी स्टडी को कंक्लूड ना कर ले, रोबस्ट साइंटिफिक प्रूफ अवेलेबल ना हो, तब तक इस थेरेपी को केवल हम या तो रिसर्च या ट्रायल पर्पस के लिए ही उपयोग करें। जो प्लाज्मा थेरेपी है, अगर इसको हम प्रॉपर तरीके से, प्रॉपर गाइडलाइंस के तहत इस्तेमाल ना करें, तो इससे लाइफ थ्रेटनिंग कॉम्प्लिकेशंस भी हो सकती हैं। নোভেল করোনা ভাইরাসের মোকাবিলায় আলোচনায় উঠে আসছে হোমিওপ্যাথির কথাও। আর এক্ষেত্রে যে ওষুধটির নাম উঠে আসছে তা হলো আর্সেনিকাম অ্যালবাম।
29শে জানুয়ারি কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের একটি বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়, যেখানে করোনা মোকাবিলায় আর্সেনিকাম অ্যালবাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ইতিমধ্যে এই ওষুধ দিতে শুরু করেছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, মূলত যারা হোম কোয়ারেন্টিনে আছেন তাদেরই দেওয়া হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিকাম অ্যালবাম। বুধবার নাকতলা এলাকায় গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা একটি পরিবারকে আর্সেনিকাম অ্যালবাম দিয়ে আসেন পুরসভার বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই দলে ছিলেন বিশেষজ্ঞ তাপস গণ, পুরসভার চিকিৎসক সন্দীপ দাস, কাজী আব্দুল কাদের এবং এস মুখোপাধ্যায়। কর্পোরেশন থেকে এসেছি, এবারে ওষুধটা কিভাবে খাবেন শুনে নিন, ভালোভাবে ধরুন, ওষুধ কিছু নেই, এটা সকালবেলায় খালি পেটে এক ফোঁটা, পরপর 3 দিন খাবেন। ওষুধের নাম হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম 30। কলকাতা পুরসভার পক্ষ থেকে যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদেরকে একটি হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চিকিৎসকরা রয়েছেন, তারা গিয়ে হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছেন। কি হোমিওপ্যাথি ওষুধ আপনারা দিচ্ছেন? আর্সেনিকাম 30, এটা হোমিওপ্যাথিক ওষুধ বুস্টার, শরীরের ইমিউন সিস্টেমটাকে যদি আরেকটু বাড়ানো যায়, এবং এই ইমিউন তৈরি হবে সর্দি কাশি যাতে কম লাগে। কিন্তু এই হোমিওপ্যাথি ওষুধ কি আদৌ করোনা মোকাবিলায় কার্যকরী? এই প্রশ্ন উস্কে দিয়েছে খোদ কলকাতা পুরসভার মেয়রের মন্তব্য। আমরা বিভিন্ন দপ্তরে যাদের হেলথ ভালো তাদের ওই HQO হাইড্রক্সিন ক্লোরোকুইন দিয়েছি। আর কিছু ডাক্তারবাবু আছেন যারা আমাদের এখানে হোমিওপ্যাথিক ডাক্তাররাও রয়েছেন, যারা হাইড্রক্সিন ক্লোরোকুইন খেতে চাইছেন না বা অন্য তাদের, দেখুন এখন এমন একটা অবস্থা, করোনার ওষুধ কি কেউ জানে না। আমার অবস্থা হয়ে দাঁড়িয়েছে, যদি গণেশ দুধ খাচ্ছে বলে আমি সেই গণেশের মধ্যে দুধ খাওয়াতে দৌড়বো। এখন ডাক্তারবাবুরা যেটা ভালো বুঝছেন করছেন। হোমিওপ্যাথি চিকিৎসকরা অবশ্য আগেই করোনা মোকাবিলায় এই ওষুধের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। আর্সেনিকাম অ্যালবাম বা ইউফ্রেশিয়া বা ইনফ্লুয়েঞ্জিনাম বা ব্যাসিলিনাম যেসব ওষুধের নাম আসছে, সবগুলোর মধ্যেই সিমটমেটিক্যালি কিছু কিছু পাওয়া যাচ্ছে করোনা ভাইরাসের যেসব সিমটম তৈরি হয়। কিন্তু আমরা ওর ওপর ডিপেন্ড করে যদি বলি এটা প্রিভেন্টিভ, তাহলে কিন্তু সাধারণ লোক একটু বিভ্রান্ত হয়ে যাবে। মাসখানেক আগে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আরেকটি হোমিওপ্যাথি ওষুধের নামও সামনে আসে, ব্যাসিলিনাম 200। বিশেষজ্ঞরা অবশ্য বারবার সতর্ক করছেন, নিজে ডাক্তারি করতে গেলে বিপদ বাড়বে বই কমবে না। হোমিওপ্যাথি মেডিসিন টোটালি ডিপেন্ডস অন সিমটমস, এবং এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আপনার হয়তো আর্সেনিকাম অ্যালবাম লাগলো, আমার হয়তো ইউফ্রেশিয়া লাগলো, কিংবা ওনার হয়তো ব্যাসিলিনাম লাগলো। হ্যাঁ, এইভাবে পার্সন টু পার্সন ভ্যারি করে। সেই স্টেজ এটা আসেনি যেটা শুধু আর্সেনিক অ্যালবাম দিয়ে আমরা নিশ্চিন্ত হয়ে বসে থাকবো যে প্রিভেন্টিভ আমরা নিয়েছি, ব্যাস আমাদের আর কোনো ভয় নেই, আমরা নিশ্চিন্ত। এই জায়গাটা আমার একটু আপত্তি আছে। শেষ পর্যন্ত এই ওষুধ এবং চিকিৎসা পদ্ধতিগুলির মধ্যে কোনটিতে ফল মিলবে তা দেখার অপেক্ষায় এখন মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। কারণ করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এই প্রেক্ষাপটে কলকাতায় আরও বেড়েছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। 316টি থেকে বাড়িয়ে কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা করা হয়েছে 334টি। দক্ষিণ 24 পরগনায় কন্টেইনমেন্ট জোন হল 22টি। দক্ষিণ 24 পরগনায় কন্টেইনমেন্ট জোন ছিল 1টি। উত্তর 24 পরগনায় কন্টেইনমেন্ট জোন হল 85টি। মালদায় কন্টেইনমেন্ট জোন বেড়ে হল 3টি। হাওড়া ও নদিয়ায় বাড়েনি কন্টেইনমেন্ট জোন। এদিকে করোনা আবহে কেন্দ্র রাজ্য তরজাও চলছে জোর কদমে। এদিন ফের মুখ্য সচিবকে কড়া চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, যেখানে তিনি লিখেছেন, রাজ্যে করোনায় মৃত্যুর হার 13.2%। এই হার যে কোনো রাজ্যের তুলনায় বেশি। এতে নজরদারি ও চিহ্নিতকরণের অভাব স্পষ্ট। জনবহুল এলাকায় আরও পরীক্ষার প্রয়োজন। চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আরও লিখেছেন, কলকাতা ও হাওড়ায় বারবার লকডাউন অমান্য করা হয়েছে। কয়েকটি গোষ্ঠী কিছু এলাকায় লকডাউন অমান্য করছে। লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশও। বাজারগুলিতে উপচে পড়ছে ভিড়। মাস্ক ছাড়াই অবাধে রাস্তায় ঘোরাঘুরি চলছে। নজরদারি ও চিহ্নিতকরণের অভাব স্পষ্ট। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। একজন এই বাংলার নাগরিক হিসাবে আমি নিজে খুব লজ্জিত বোধ করছি যে ভারত সরকারের একজন সচিব এই ধরনের চিঠি, যেগুলো মিথ্যা তথ্যে ভরা, সেগুলো দিতে পারেন। প্রথম কথা, তিনি বাংলার যে ডেথ রেট দিয়েছেন সেটা সম্পূর্ণ মিথ্যে। আমি তাকে দায়িত্ব নিয়ে জানিয়ে দিতে চাই, সারা ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের নিরিখে যে ইনফেক্টিভিটি রেট, তার থেকে পশ্চিমবঙ্গের ইনফেক্টিভিটি রেট কম। আমরা একদিন যে ধরনের কমপ্লেন করে আসতাম, যেটা বাস্তব স্থিতি, সেটাই চিঠিতে বলা হয়েছে। অসুস্থতা এগিয়ে আছে, মৃত্যুতে এগিয়ে আছে পশ্চিমবঙ্গ। মমতা ব্যানার্জির যে স্লোগান এগিয়ে বাংলা, সেটাকে কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কমপক্ষে স্বীকৃতি দিয়েছে।
আমার বক্তব্য আছে এইসব ব্যাপারে পশ্চিমবঙ্গে এগোনো দরকার নেই, টেস্টে এগিয়ে যাওয়ার দরকার আছে, নিরাময়ে এগিয়ে যাওয়ার দরকার আছে, আর মৃত্যু হার কমানোর দিকে এগোনোর দরকার আছে। সেটা না করে কেবল রাজনীতি করছেন ওনারা। রাজ্যটা 12টা বিদ্যুৎ দেবার একটা বন্দোবস্ত হচ্ছে, এর কোনো সন্দেহ নেই। সবটা রাজ্যের কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু এ দোষে তাই আমাদের রাজ্যকেও তো নিতে হবে। এর কোনো সন্দেহ নেই যে হাসপাতালে চিকিৎসা বলে কার্যত বস্তু তো কিছু হচ্ছে না, খাদ্য পাওয়া যাচ্ছে না। এদিকে করোনা পরিস্থিতিতে এদিনই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ায় তৃণমূল। পশ্চিমবাংলার সরকার এই কোভিড-19 বা এই রোগ আমদানি করেনি যে তাদের তথ্য লুকোবার একটা ভীষণ আগ্রহ থাকবে। ব্যাপারটি হচ্ছে যে কেন্দ্রীয় সরকার তার ব্যর্থতার কথা, পিপিই দিতে পারেনি। কিটসের অভাবে ডাক্তাররা কত প্রাণ দিয়ে দিয়েছেন, কত ক্ষেত্রে রোগীর কাছে প্রকৃত ভাবে পৌঁছানোর যে সামগ্রী যা কেবলমাত্র কেন্দ্রীয় সরকারই সরবরাহ করতে পারে, রাজ্য সেগুলো নির্মাণ করতে পারে না, সেই বিষয়গুলোকেও পাশাপাশি দেখতে হবে। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। দূরদর্শিতার অভাব ছিল সুদীপ ব্যানার্জি বুঝতে পেরেছে, আর সারা বিশ্বের সমস্ত দেশ মোদিজিকে ধন্য ধন্য করছে যে সঠিক টাইমে উনি লকডাউন করেছেন, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলছেন যে এত পারদর্শিতা মোদিজি দেখিয়েছেন এবং সঠিক টাইমে লকডাউন করেছেন, যার জন্য ভারতে করোনার যে একটা বড় মহামারীর বিপর্যয় হতো সেটা আটকে গেছে। অতএব হুর চেয়েও বড় হু হয়েছেন এখন সুদীপ ব্যানার্জি। করোনার নমুনা পরীক্ষার কিট নিয়েও এদিন কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তৃণমূল। একটা সময় ছিল যখন 40টা কিট রয়েছে পশ্চিমবাংলায়, তারপরে বলা হলো যে এই কিটগুলো কাজ করছে না, তাহলে পশ্চিমবাংলায় অসুখ ছড়ানোর জন্যই কি ইচ্ছা করে ফল্টি কিট পাঠানো হলো? এই অ্যাপ দিয়ে হবে না, যেটা আরোগ্য সেতু, সেটা হচ্ছে আমাদের উপরে নজরদারি করার সেতু, সেটা দিয়ে কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছে না, এবং কন্ট্যাক্ট ট্রেসিং করে তারপরে তাদের টেস্ট করে সুচিকিৎসার ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের টেস্ট পিছিয়ে আছে কেন পার্সেন্টেজে, অথচ মৃত্যুর দরে এগিয়ে আছে। এই যে টেস্ট কম হচ্ছে তাই আগের থেকে বোঝা যাচ্ছে না, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন, মারা যাওয়ার পরে বোঝা যাচ্ছে তিনি পজিটিভ, তিনি অসুস্থ ছিলেন। এই চক্রান্ত করে মানুষকে মারা হচ্ছে। আজকে যে সংখ্যা আছে 140, একদিন চেপে রাখা হয়েছে, 2-3বার কেন্দ্রীয় দল যেই বসলো তখন সত্য সামনে এসেছে, সেটাকে আবার গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সেই জন্য এই ধরনের মিথ্যা কথা বলে কেন্দ্র সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের দায়িত্ব থেকে বাঁচা যাওয়া। এথিক্যাল হ্যাকারদের একাংশের তরফে দাবি করা হয়েছিল আরোগ্য সেতু অ্যাপ থেকে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা আছে। যদিও আরোগ্য সেতু অ্যাপে টুইটার অ্যাকাউন্টে দাবি করা হয়েছে আরোগ্য সেতু অ্যাপ সম্পূর্ণ নিরাপদ, ওই অ্যাপ থেকে কোনো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা নেই। এর মধ্যেই করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। বুধবার রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 112 জন। রাজ্যে এখন মোট করোনা আক্রান্ত 1456 জন। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 72। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 4 জনের। Deaths due to COVID today 4. Total COVID deaths till yesterday 68. Total COVID deaths 72. This is apart from the 72 comorbid deaths declared by audit committee. অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে এদিন জানানো হয়েছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 50,000 ছুঁই। বর্তমানে চিকিৎসাধীন 33,514। মৃত্যু হয়েছে 1,694 জনের, সুস্থ হয়েছেন 14,182 জন। তবে মঙ্গলবার থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানে মৃতের সংখ্যার পাশে একটি অংশ যোগ করা হয়েছে, যেখানে লেখা 70% বেশি মৃত্যু কোমরবিডিটিতে, অর্থাৎ মৃত ব্যক্তি করোনা পজিটিভ হলেও তার মৃত্যুর কারণ অন্য অসুখ। কয়েকদিন আগে রাজ্যের মুখ্য সচিব করোনায় মৃত এবং করোনা পজিটিভ কিন্তু অন্য অসুখে মৃতের সংখ্যা আলাদাভাবে প্রকাশ করেন। এক্ষেত্রে রাজ্যের তরফে যে শব্দটির ওপরে জোর দেওয়া হতো তা হলো কোমরবিডিটি। এবার সেই কোমরবিডিটি তত্ত্বে সায় দিল কেন্দ্র। বিজেপি শাসিত গুজরাতের করোনা সংক্রান্ত পরিসংখ্যানের ক্ষেত্রেও কোমরবিডিটির উল্লেখ করা হয়েছে। বুধবার গুজরাট সরকার যে পরিসংখ্যান প্রকাশ করে তাতে দেখা যাচ্ছে 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 380 জন।
24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 15 জনের, আর কোমরবিডিটিতে অর্থাৎ করোনা পজিটিভ হলেও অন্য অসুখে মৃত্যু হয়েছে 13 জনের। ইতিমধ্যেই কোমরবিডিটি তত্ত্ব নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। জয়প্রকাশ বাবু, কোমরবিডিটির তত্ত্বটা কি? যারা আজকে টেলিভিশনের সামনে এসে বোঝার চেষ্টা করছেন, আমি একটু সহজ করে দু চার কথায় বলে দিই যে কোমরবিডিটির তত্ত্ব বলছে যে মৃতের শরীরে করোনা ভাইরাস থাকতে পারে, পাওয়া যেতে পারে, কিন্তু মৃত্যুর আসল কারণ কোট আনকোট ইমিডিয়েট কজ অফ ডেথ, ডায়াবেটিস, হাইপারটেনশন, হাই ব্লাড প্রেশার, কিডনির গোলমাল, হোয়াটএভার, যে কোনো কিছু হতে পারে, কিন্তু করোনা পাওয়া গেছে সেটা নেহাতি কোট আনকোট, আবার বলছি রাজ্য স্বাস্থ্য দপ্তরের একেবারে অফিসিয়াল কাগজপত্র ধরে, সেটা হচ্ছে ইনসিডেন্টাল ফাইন্ডিং। আপনারা বিজেপি দল প্রথম দিন থেকে এর বিরুদ্ধে বলছেন, এমনকি এটাকে চ্যালেঞ্জ করতে কোর্টে অবধি চলে গেছেন। এতদিন কেন্দ্র সরকার আমাদের প্রতিদিন প্রেসের জন্য বুলেটিন প্রকাশ করতেন, এখন অবশ্য আজ থেকে সেই বুলেটিন প্রকাশ দিনে 2 বার হতো, আজ থেকে বলা হয়েছে আগামী কাল থেকে 1টি বার হবে। আমি কেন জানি না, যখন আক্রান্তের সংখ্যা বাড়ছে তখন তো বুলেটিন প্রকাশ বাড়ানো উচিত। যাই হোক, আজকে বলা হচ্ছে যে মৃতের সংখ্যা, যে কলামটা এর আগে গতকাল অবধি সম্পূর্ণ খালি থাকতো, শুধুমাত্র লেখা থাকতো ডেথস, সেইখানে যোগ করা হয়েছে ব্র্যাকেটে মোর দ্যান 70% কেসেস ডিউ টু কোমরবিডিটিস। আমার বক্তব্য যে এই অভিযোগই তো এতদিন আপনারা রাজ্য সরকারের বিরুদ্ধে এনেছেন, যে কোমরবিডিটির তত্ত্ব দিয়ে আসল সংখ্যাটাকে চাপা দেওয়ার চেষ্টা, যার বিরুদ্ধে আপনারা কোর্টে অবধি গেছেন। জয়প্রকাশ, এরপরে তো কোর্টের ওই যে মামলাটা করবেন বলছিলেন, সেই মামলায় তো কেন্দ্রকেও পার্টি করতে হবে, মানে কেন্দ্রের বিরুদ্ধে আপনাদের, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে রাজ্য বিজেপিকে কোর্টে যেতে হবে। জয়প্রকাশ দা। সুমন, কথাটা একটু ঘুরিয়ে বলা হচ্ছে, আসল ব্যাপারটাই এড়িয়ে যাওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার, তোমার মনে আছে ধীমান গাঙ্গুলি, ডক্টর ধীমান গাঙ্গুলি দিয়ে এই ঘটনার শুরু, যেদিন উনি বলেছিলেন 7 জনের মৃত্যু, তার 2 ঘন্টার মধ্যে মুখ্য সচিব। হ্যাঁ, আমি ঘুরিয়ে টুরিয়ে নয়, আমি জয়প্রকাশ মজুমদারের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি কোমরবিডিটির তত্ত্ব মানেন না মানেন না? আমি তো মানি না, আমি ব্যক্তিগতভাবে বহুবার ক্যামেরার সামনে বলেছি, আপনি মানেন না মানেন না? আমি এইবার বলছি, শুনুন, গত শুক্রবার দিন চিফ সেক্রেটারি বললেন, তার তথ্যটা বলছি, যে টোটাল 105 জন মারা গেছে, তার মধ্যে কোমরবিডিটি হচ্ছে 72 জন, প্রায় 70%। বলে সেটাকে বাদ দিয়ে বললেন করোনাতে মৃত্যু 34। এটা হচ্ছে রাজ্য সরকার। আর কেন্দ্র সরকার যেটা বলেছে সেইটা কিন্তু একদম উল্টো, অন্য। কেন্দ্র সরকার পুরো মৃত্যুটা দেখাচ্ছে, মানে বলছে না যে রাজ্য তাহলে বলতে হতো 105 জন মারা গেছে, তার ব্র্যাকেটে 70% কোমরবিডিটি, টোটাল মৃত্যু করোনা পজিটিভ হলো। জয়প্রকাশ, আপনি ফিগারটা বোধহয় মন দিয়ে শোনেননি, আমি আরেকবার বলছি, কেন্দ্র সরকার এক্স্যাক্টলি তাই বলছে, আরো এক কাঠি বাড়িয়ে বলছে। আপনি রাজ্য সরকারের ফিগার যদি দেখেন, তাতে ফারাকটা হচ্ছে 54%-এর, আর কেন্দ্র সরকার শুরুতেই বলে দিচ্ছে যে 70% কোমরবিডিটি। আপনি তো বলছেন, আমি আপনার ফিগারটাই দিচ্ছি। এখনো অবধি রাজ্য সরকার যেভাবে কোভিডে মৃত্যু এবং কোমরবিডিটি মৃত্যুতে ভাগ করেছে, জয়প্রকাশ, যাতে মন দিয়ে শুনুন তারপরে বলবেন, তাতে ফিগারটা দাঁড়াচ্ছে, যদি যোগ করা হয় কেন্দ্রের মতো, তাতে ফিগারটা দাঁড়াচ্ছে 133, আর 72টা ফিগার কোমরবিডিটির কারণে এটা বলা হচ্ছে, সেইটা হচ্ছে 54%। আর কেন্দ্র তালিকাতেই বলে দিচ্ছে যে 70%। মানে আমি বলছি, রাজ্য এতদিন যেটাকে আপনারা তথ্য গোপন করা বলছিলেন, যেটা নিয়ে আমার প্রচুর আপত্তি ছিল, কেন অডিট কমিটি থাকবে, তাতে 54% ফিগার বলা হয়েছিল কোমরবিডিটির কারণে মারা গেছে, কেন্দ্র সরকার তো শুরুতেই 70% বলে দিল। একদম অঙ্কের হিসাব বলছি আমি, জয়প্রকাশ দা, একদম অঙ্ক। সুমন, কেন্দ্রীয় সরকার একটি মৃত্যুকেও গোপন করে সরিয়ে রাখছে না, যেটা রাজ্য সরকার এতদিন করে এসছে, বারবার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কোমরবিডিটি তো পরে এসছে, প্রথমে ওই জন্য আমি ডক্টর ধীমান গাঙ্গুলির সেই বিখ্যাত ঘটনা বললাম, যেদিন 7 থেকে নেমে এলো 3-এ, সেই ঘটনার থেকে রাজ্য সরকার 53 জন আক্রান্ত সংখ্যা কমিয়ে দেখিয়ে এসছে। আর আজকে যেটা দেখছেন, আজকে যখন যেটা কেন্দ্রীয় সরকারের কথা, কেন্দ্রীয় সরকার করোনায় মৃত্যু একটাও কমায়নি, তারা বলছে যে এখানে কোমরবিডিটির জন্য
মৃত্যু 70%। রাজ্য সরকারও এটা দিতে পারে, রাজ্য সরকার টোটাল মৃত্যুটা দিক না মানুষের কাছে। তারা কেন লুকিয়ে রাখছে কোমরবিডিটিটা নিজেদের বাক্সের মধ্যে? আজকেও দেখুন আলাপন বন্দ্যোপাধ্যায় যখন আজকে স্টেটমেন্ট করছিলেন, তিনি সেখানটাতে বলে দিলেন রাজ্যে মৃত্যু হচ্ছে কত না 61 + 7 68 বলেছেন কিনা, সেখানে বলেছেন টোটাল ফিগারটা বলে উনি যদি বলতেন যে করোনায় টোটাল মৃত্যু 100 এতজনের, তার মধ্যে থেকে কোমরবিডিটির জন্য এত। আসল কথা হচ্ছে উদ্দেশ্যটা আলাদা। কেন্দ্রীয় সরকার, স্বাস্থ্য দপ্তর তারা পরিষ্কার একটা ছবি দিতে চাইছেন, আর এখানকার যে সরকার তারা আংশিক ছবি দিচ্ছেন। বিনীত প্রশ্ন, সে এই পরিষ্কার ছবিটা যেটা আপনি বলছেন কেন্দ্র সরকার দিতে চাইছে, এটা 4 মে অবধি এই ছবিটা কোথায় লুকিয়েছিল? কেন হঠাৎ এই আজকে 5ই মে থেকে দিতে হলো? আমার প্রশ্ন তো পরিষ্কার। যদি কোমরবিডিটি বলতে হতো তো কেন্দ্র সরকার প্রথম দিন থেকে বলতে পারতেন। 5 তারিখে যখন 1,500 ক্রস করে গেছে মৃতের সংখ্যা, তখন বলতে হচ্ছে কেন? শুনুন, এটা একটা শুধু ইনফরমেশন মাত্র, এটা নিয়ে সংখ্যা তত্ত্বকে কোনোটা এটা জাগলারি করা হয়নি, এটা একটা ইনফরমেশন দিয়েছেন, শুধু সংখ্যাকে জাগলারি করা হয়নি, সংখ্যাকে মানুষের কাছ থেকে গোপনের চেষ্টা নয়, এটা একটা ইনফরমেশন। বেশ আমি জয়প্রকাশ দা, আপনার মতের উত্তরে তৃণমূল বিধায়ক বলবেন। কিন্তু আমি আমার প্রথম প্রশ্নটা আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে আপনি নিজে কোমরবিডিটি মানেন কি মানেন না? আমি কেন মানি না বলি আপনাকে, সেটা হচ্ছে করোনায় আপনি যদি হুয়ের ওয়েবসাইটে যান, সেটা হচ্ছে মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে কেউ মারা যেতে পারেন করোনায় আক্রান্ত হলে। তখন আমি মৃত্যুর পর তার ডায়াবেটিস ছিল কিনা, তার ডায়ালিসিস হয়েছিল কিনা, তার হাইপারটেনশন ছিল কিনা, এইটা খুঁজে খুঁজে বের করা অন্তত হু বা এতদিন ICMR এর গাইডলাইনে কোথাও আমি খুঁজে পাইনি, হুতে তো পাইনি। আমি বলছি যে ধরুন স্বাস্থ্যকর্তা, আপনি আমার সঙ্গে একমত হবেন, রাজ্যের স্বাস্থ্যকর্তা মারা যাওয়ার পর আমরা জানি তার শরীরে করোনা পাওয়া গেল, তারপরে বলা হলো তার ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস থাকা সত্ত্বেও তো তিনি নিয়মিত অফিস করতেন, সম্পূর্ণ সুস্থ একটা মানুষ, অর্থাৎ ডায়াবেটিসে তো তিনি মারা যাননি, তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন, তারপরে তিনি মারা গেলেন। তারপরে আমি ডায়াবেটিস, হাইপারটেনশন, ব্লাড প্রেশার ছিল কিনা এইগুলো খুঁজে বের করার তত্ত্ব অন্তত হু সমর্থন করে না। হুর বক্তব্য কারো মৃত মানুষের শরীরে যদি করোনা পাওয়া যায় তাকে করোনায় আক্রান্ত এবং করোনায় মৃত হিসেবেই ধরতে হবে। এই তত্ত্ব আপনি মানেন না মানেন না? আমি ছোট্ট উত্তর দিচ্ছি, আমি কোমরবিডিটির তত্ত্ব এই কারণে মানি না, তার কারণ করোনায় পজিটিভ কারুর মৃত্যু যদি হয় তাহলে একটা প্রোটোকল মেনটেন করতে হয় ওই মৃত্যুর পরেও, যে মারা গেছে করোনায় পজিটিভ, তার সেই ডায়াবেটিক, হার্ট অ্যাটাক যাই হোক না কেন, করোনা পজিটিভ তার শরীর, সেই নিয়ে প্রোটোকল যেটা মেনটেন করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লুকোতে গিয়ে সেই প্রোটোকল মেনটেন না করে এইটাকে সংক্রমণের রাস্তা একেবারে পুরো খুলে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার। খুব ভালো কথা জয়প্রকাশ দা, আপনি তো আমার মতোই কোমরবিডিটির তত্ত্ব মানেন না, তাহলে আপনি রাজ্যের কোমরবিডিটির তত্ত্ব মানেন না, কেন্দ্রের কোমরবিডিটির তত্ত্বটা কি করে মানবেন? তাতে তো বলা হচ্ছে 70% মৃত্যুই হচ্ছে কোমরবিডিটির কারণে, যেখানে আমরা সবাই জানি কোভিড বেশিরভাগ ক্ষেত্রে লিডস টু মাল্টি অর্গান ফেলিয়ার। সুতরাং সেই অর্গানটার আগে কোনো সমস্যা ছিল কিনা সেই তত্ত্ব খুঁজে বার করে করোনায় মৃত্যু নয় এই বলাটা সমীচীন নয়। আপনি নিশ্চয়ই এটাও মানবেন রাজ্যের কোমরবিডিটির তত্ত্ব ভুল হলে কেন্দ্রের কোমরবিডিটির তত্ত্ব তো একই রকম ভুল। এ তো বিজ্ঞান, হয় হ্যাঁ নয় না, মাঝামাঝি কিছু নেই। না, আসল ইস্যুটা এড়িয়ে যাচ্ছি। পার্থবাবু আছেন, পার্থবাবুর কাছে আমার প্রশ্ন থাকবে, ইস্যু এড়াবো না, আমি শুধু কোমরবিডিটির তত্ত্ব নিয়ে সহজ প্রশ্ন, রাজ্যেরটা ভুল হলে কেন্দ্রেরটাও তো তাহলে ভুল, আপনাদের বলা উচিত, মামলায় অন্তর্গত করে নেওয়া উচিত। বলছি না, কেন্দ্র কোমরবিডিটির তত্ত্ব দিয়ে করোনায় আক্রান্তের মৃত্যুর ওই প্রোটোকল, তাদের সাবধানতা, সংক্রমণ, এটাকে কোথাও এড়িয়ে যাচ্ছে না, যেটা এখানকার রাজ্য সরকার করে এই পশ্চিমবঙ্গে সংক্রমণের দরজা খুলে দিয়েছেন এবং লোকাতে গিয়ে আমাদের সকলকে ঠেলে দিয়েছেন। আই গট ইউর পয়েন্ট অ্যাবসলিউটলি লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি পার্থ ভৌমিকের কাছে যাব, তৃণমূল বিধায়ক। পার্থবাবু, তথ্য গোপন, রাজনৈতিক বিতর্ক বাদ দিন,
আমার বক্তব্য এই রাজ্যের একজন নাগরিক হিসেবে খুব পরিষ্কার, সেটা হচ্ছে এই সংকটকালে কেন্দ্র এবং রাজ্য তারা মুখে বলবে যে আমরা সমন্বয় করে যাব, আমরা সহযোগিতার রাস্তায় হাঁটবো, আমরা কোঅর্ডিনেশনের মাধ্যমে এগোবো। দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘন্টার পর ঘন্টা ভিসি করবেন, কিন্তু একটা ফিগার, যে ফিগারটা যে কোনো মহামারীর ক্ষেত্রে, অতিমারির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেই ফিগারটা কি? সেই ফিগারটা হচ্ছে কতজন মানুষের মৃত্যু হয়েছে এই অসুখে। সেই ফিগারটা নিয়ে একটা সংখ্যায়, একটা নাম্বারে আসতে এত বিতর্ক। আমি বেশি দূর যাচ্ছি না, 24 ঘন্টা আগের যদি ফিগার আমি ধরি, রাজ্য যে ফিগার দিয়েছে কেন্দ্রের ফিগার তার দ্বিগুণ। অন্য কথায় বললে কেন্দ্র যা ফিগার দিয়েছে রাজ্যের ফিগার তার অর্ধেক। কেন? আমি বলছি যে ধরুন কালকে রাজ্য বলছে 61, কেন্দ্রের ফিগার বলছে 133, আমি বললাম যে ওই 72 যোগ করে। আমি বলছি কেন্দ্র রাজ্য মিলে নাগরিক হিসেবে আমার এটা খুব সহজ প্রশ্ন, একটা ফিগারে আসা যাবে না এই রকম একটা অতিমারির সময়? কেন? আমাদের সংখ্যা লুকোনোর কোনো ইচ্ছা কিংবা অভিপ্রায় প্রথম দিন থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেননি। আপনি নিজেই বলছেন 61 প্লাস 72 যোগ করলে ওটা 133 হয়, এবং এটা কিন্তু খুব ক্লিয়ার। আমার শুনতে অসুবিধা হচ্ছে। আমরা কিন্তু এই সংখ্যাটা আমরা কিন্তু প্রতিদিন এই সংখ্যাটা আমরা কিন্তু বলে দিচ্ছি যে আজকে যেরকম 7 জন যোগ হয়েছে, 61 প্লাস 7 68, সঙ্গে 72 যোগ হবে। পার্থদা, আমায় প্লিজ আমায় মার্জনা করবেন, আমি একবার আপনাকে ইন্টারাপ্ট করছি। আপনি বলছেন যে প্রতিদিন স্বচ্ছতার সঙ্গে রাজ্য সরকার ফিগার দিচ্ছে। আমি একটু ফ্ল্যাশব্যাকে যাই, বেশি দিন আগে নয়, 5 দিন আগে 30শে এপ্রিল রাজ্যের কোঅর্ডিনেশন, আমি কেন্দ্র রাজ্যের কোঅর্ডিনেশন বলছি, রাজ্যের মাঝে কোঅর্ডিনেশনের সমস্যা নেই। নবান্ন সেদিন আমাদের জানালো যে টোটাল ফিগার, আমি খুব মাইনিউটলি ফিগার স্টাডি করি, সেই টোটাল ফিগার কাকে বলে আমি আরেকবার দর্শকদের জন্য খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি। রাজ্যের টোটাল ফিগার বলে অ্যাক্টিভ, ডিসচার্জ এবং এক্সপায়ার্ড, এই 3টে ক্যাটেগরি যোগ করে টোটাল ফিগার আসে। সেটা রাজ্যের তরফে নবান্নয় জানানো হলো 744। একই দিনে স্বাস্থ্য ভবন থেকে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ, তিনি কেন্দ্রের স্বাস্থ্য সচিবকে অফিসিয়ালি চিঠিতে জানালেন যে টোটাল কেসেস ইন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 931। দুটোই তো রাজ্যের অফিসিয়াল ফিগার, তার ভেতরে ফারাক হচ্ছে 187। আমি বলছি, আবার বলছি পার্থদা, এই তো রাজ্যের মধ্যে নবান্ন থেকে স্বাস্থ্য ভবনের কোঅর্ডিনেশন নিয়ে প্রশ্ন উঠে যাবে পার্থদা। না, এইটা আমার মনে হয় সুমনদা আজকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে রাজ্যের মানুষের কাছে। আসলে বেসরকারি হাসপাতালের তথ্য পরিসংখ্যান সেটা সময় মতো না আসা নিয়ে একটা বিভ্রান্তি ছিল। আজ থেকে কিন্তু একটা পুরো ক্লিয়ার পিকচার রাজ্যের মানুষের কাছে আছে। আমার সবচেয়ে খারাপ লাগছে যে আজকেই একজন ডাক্তারবাবু বলছিলেন যে বিশ্বের 60 থেকে 70% মানুষ আক্রান্ত হয়ে যাবে। যেখানে এইরকম একটা মহামারীর বিরুদ্ধে যুদ্ধ করছি, সেখানে আমরা একটা সংখ্যা নিয়ে লড়ে যাচ্ছি, যেখানে আমাদের অনেক বেশি উচিত ছিল যে কিভাবে একসাথে এই লড়াইটা লড়া যায়। এবং প্রথম দিন থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটা বাক্য যোগ করে দিই যে এইরকম অতিমারির সময় আমরা একটা সংখ্যা তার অর্ধেক না দ্বিগুণ, এটা কোনো বিতর্ক হতে পারে? আমি তো সেটাই বলছি। আমি যদি এরকম বলতাম যে আমার মৃত্যু হয়েছে 61, আমি কোমরবিডিটির 72 বলতাম না, আমি যদি এটা না বলতাম যে 72-এর মধ্যে করোনার সিমটম পাওয়া গেছে, আমি যদি এটা লুকাতাম, তাহলে আপনি আমায় বলতে পারতেন আমি মৃত্যুর সংখ্যা লুকোচ্ছি। আমরা কিন্তু ক্লিয়ার এক্সপোজ করছে সরকার যে 61, মানে গতকালের হিসাব বলছি, 61 করোনায় মৃত, 72 কোমরবিটি যাদের মধ্যে করোনার সিমটম পাওয়া গেছে। অর্থাৎ আপনি এবার কিভাবে দেখবেন? 61 প্লাস 72 দেখবেন, না আপনি 133 দেখবেন? জয়প্রকাশ দা যদি বাঙালির মৃত্যু, বাংলার মানুষের মৃত্যু 133 দেখে খুশি হয়, আমি বলবো আপনি সেই খুশি নিয়ে থাকুন না। আপনার তো মৃতদের সংখ্যা বৃদ্ধিটা দরকার, আপনি সেইটা নিয়ে থাকুন। আপনার দলও এখন বুঝে গেছে যে করোনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট যে 15টা জেলার কথা ঘোষণা করেছেন, তার মধ্যে বাংলার একটা জেলাও নেই। যে 5টা জেলায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে, তার মধ্যেও কলকাতার কোনো জেলা নেই। না না, আমি বলছি, আরে আপনিও বুঝছেন যে করোনায় মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন এটা দিয়ে কিছু করা যাবে না, তাই আজকে রেশন নিয়ে সব জায়গায় করে বসে গেছেন। আপনি বুঝে গেছেন যে আপনাদের এই বুজরুকি, আপনাদের এই সব কথাবার্তা, আর আপনার সভাপতি, আপনার সাংসদ সব ফেক ভিডিও ছাড়ছে,
সব ফেক ভিডিও ছাড়ছে। কোথায় গিয়ে দলটাকে দাঁড় করিয়েছেন? কোথায় দলটাকে দাঁড় করিয়েছেন? সব ফেক ভিডিও শেয়ার করছে। করোনা আপনার কিংবা আমার হলে, করোনা আপনার কিংবা আমার হলে আমাদের সবার উচিত লড়াই করা। এইটা এইরকম মানুষকে পলিটিক্যাল নবান্ন স্বাস্থ্য জয়প্রকাশ দা মানুষকে ডিপার্টমেন্ট একটা তথ্য দেয়, নবান্ন একটা তথ্য দেয়। আচ্ছা জয়প্রকাশ দা, আপনার সময় আমি একটা কথাও বলিনি। জয়প্রকাশ দা সরিয়েই দিলে আপনার সময় পাঠবাবু শেষ করুন, আমি জয়প্রকাশ দার কাছে আবার আমি একটা কথাও বলিনি। আমি একটা কথা খালি বলবো জয়প্রকাশ দা, 72 কোমরবিটি পশ্চিমবাংলায় আমরা দেখিয়েছি, যাদের বলা হয়েছে এদের মধ্যে করোনার সিমটম আছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে ভুল, তাহলে গুজরাটের কোমরবিটি আপনি মানবেন কেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি হরিয়ানার কোমরবিটি মানবেন কেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি ভারতবর্ষের অন্যান্য স্টেট যখন কোমরবিটি দিচ্ছে সেটা আপনি মানবেন কেন? তাহলে শুধু পশ্চিমবাংলার ক্ষেত্রেই দোষ? আপনি বলুন না, আমার কোনো আপত্তি নেই। বাংলার ক্ষেত্রে মানবো না, সারা ভারতবর্ষে মানবো। জয়প্রকাশ মজুমদারের উত্তর। তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি, তাদের ফ্যামিলি রান। শুনুন, আমাদের এখানে কোমরবিডিটি বলে আমি আবার বারবার সুমন বলছি, আমাদের রাজ্যে এই সংক্রমণটা বাড়ার একটা প্রধান কারণ ওই কোমরবিডিটির তথ্য দিয়ে সংখ্যা গোপন করতে গিয়ে যে করোনার যে প্রোটোকল, মনে করুন একজন কোমরবিডিটি সোকল্ড কোমরবিডিটিতে মারা গেছে, করোনা পজিটিভ, তার আত্মীয় স্বজন, তার সঙ্গে যে ডাক্তাররা ছিল, তাদের যে কোয়ারেন্টাইন, তাদের চেকিং, সেই সব শিখেই তুলে দিয়েছিল এই সরকার। যে কারণে আজকে 16 থেকে 18টা হাসপাতাল বন্ধ করে দিতে হয়েছে এই সরকারকে। হাসপাতালে হাসপাতালে সংক্রমণ, কারণ এদের তথ্য হচ্ছে কোমরবিডিটিতে মারা গেছে, প্রোটোকল মানতে হবে না, কোনো কথার দরকার নেই, কোনো কোয়ারেন্টাইনের দরকার নেই, কোনো চেকিং এর দরকার নেই, আর হু হু করে সংক্রমণ বেড়েছে। আরে মমতা ব্যানার্জির নাম শুনলে কি করোনা ভাইরাস ভয় পাবে? এটা আপনাদের কি ধারণা? আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে, করোনা ভয় পায় না। সুমন দা শুনতে পাচ্ছি, বলুন, গো আহেড। সুমন দা একটা কথা বলবো, জয়প্রকাশ দা যে 72 জন কোমরবিটি রাজ্য সরকার বলেছে তাদের অ্যাসোসিয়েটসকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়নি, একটা প্রমাণ যদি দেখাতে পারেন, আমি পার্থভৌমিক বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে পদত্যাগ করব, এত বড় কথা বলে দিলাম। জয়প্রকাশ দাকে একটা ফ্যামিলিকে এনে দেখাতে হবে 72 জনের যে এদের পরিবারের কাউকে কোয়ারেন্টাইনে রাজ্য সরকার রাখেনি। কেন মিথ্যা কথা বলছেন? কেন মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন? আরে কারণ আমার নৈহাটিতে একজন ক্যান্সার পেশেন্ট, তার করোনা হয়েছে, তার পরিবারের চ্যালেঞ্জ শুনলেন পার্থভৌমিক। জয়প্রকাশ মজুমদার, আপনার উত্তর। আজকেও পাক সার্কাসের হাসপাতাল বন্ধ করতে হয়েছে, পাক সার্কাসের হাসপাতাল বন্ধ করে দিতে হয়েছে। আজকেও আপনাদের যত হাসপাতাল আছে তার অর্ধেক তো বন্ধ করে দিতে হয়েছে। মানুষ কোথায় যাবে? এটা তো আপনাদের বেপরোয়া মনোভাবের জন্য একটার পর একটা হাসপাতাল বন্ধ করে দিতে হচ্ছে। সেই দিকে তাকান, এক এক সময় আমার উত্তর দিন। যে 72 জনের কথা বলা হচ্ছে সুচিকিৎসা হোক, আপনাদের মতন বেপরোয়া মনোভাব নয়। আমি বিধায়ক পদ দিয়ে পদত্যাগ করে দেবো, এত বড় কথা বলছি, এত বড় কথা বলছি। আপনি প্রমাণ করতে পারবেন না। মিথ্যে কথা বলে এবং নার্সদের আরে বাবা, এই তো আমি তো আপনার মতো বড় ডাক্তার না। বেশ বেশ বেশ, আমি আমার পরবর্তী দুই অতিথির কাছে যাব, তন্ময় ভট্টাচার্য এবং শুভময় মৈত্র। তার আগে সমস্ত দলের কাছে, কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে, সংবাদ মাধ্যম, শুধু এবিপি আনন্দ নয়, সমস্ত সংবাদ মাধ্যমের তরফে আমার একটা ছোট্ট আবেদন থাকবে যে আপনারা জানেন প্রচুর সীমাবদ্ধতা নিয়ে সমস্ত সংবাদ মাধ্যম এ রাজ্যে গোটা দেশে কাজ করে চলছে। আমাদের সামনে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়মিত যদি তথ্য না দেয়, বিশেষ করে এই রকম অতিমারির ক্ষেত্রে, নিঃসন্দেহে অসুবিধে আমাদের বাড়বে, বিভ্রান্তির সুযোগ থাকবে। সেই বিভ্রান্তির কোনো সুযোগ যেন সরকারের তরফ থেকে কেন্দ্র বা রাজ্য না আসে। এই কথাটা এই জন্য বললাম যে নিয়মিত সাংবাদিক সম্মেলন করে এই সংখ্যা দেয়া এবং রাজ্য সরকারের তরফে গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেয়া খুব জরুরি। আমরা কি দেখছিলাম যে কেন্দ্রের তরফে নিয়মিত সাংবাদিক সম্মেলন হচ্ছে,
রাজ্যের তরফে হচ্ছিল। কেন্দ্রের তরফে দেখলাম একদিন ICMR এর যিনি প্রধান, তিনি চাইনিজ কিট, চীনা কিট যেগুলো এসেছে সেইগুলো নিয়ে তার ব্যর্থতা নিয়ে বললেন। তারপরে হঠাৎ যে সাংবাদিক সম্মেলনটা সপ্তাহে 7 দিন, 6 দিন তো বটেই, একেবারে নিয়মিত অন্তত 6 দিন হতো, সেটা রাতারাতি 3 দিনে কমে গেল। শুধু তাই নয়, আজকে একেবারে ওয়েবসাইটে ঘোষণা করে দেয়া হয়েছে যে এতদিন অবধি কেন্দ্র সরকার দিনে 2 বার সমস্ত তথ্য রিফ্রেশ করে আপডেট করে জনসাধারণের জন্য এবং অবশ্যই সংবাদ মাধ্যমে প্রচারের জন্য ওয়েবসাইটে দিত। তারা আজকে জানালেন যে দিনে 2 বার নয়, এখন থেকে 1টি বার, মাত্র 1 বার আপডেট করা হবে। আমার মনে হয় এই সিদ্ধান্ত তারা যদি পুনর্বিবেচনা করেন, নিঃসন্দেহে সাধারণ মানুষ উপকৃত হবে, সংবাদ মাধ্যম তো উপকৃত হবেই, কারণ এখানে আমরা কেউ অ্যাফোর্ড করতে পারি না কোনো রকম ভুল তথ্য, কোনো রকম তথ্য নিয়ে বিভ্রান্তি। আমি আবার একেবারে আন্ডারলাইন করলাম আমার এই বাক্যটা। তন্ময় ভট্টাচার্য, CPM বিধায়ক, আমার সঙ্গে আছেন। তন্ময়দা, আপনারা বলছেন যে ফিয়ার সাইকোসিস থেকে এই জিনিসটা হচ্ছে, যে এতদিন লকডাউন করেছি, আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা শুধুমাত্র বাড়ছে নয়, প্রতিদিন নতুন নতুন রেকর্ড হচ্ছে। এখন এইটা সামনে এলে আমার কৃতিত্ব বুঝি কমে গেল। রাজ্য সরকার কোমরবিডিটির তথ্য ধরে 54%, আজকে সব রেকর্ড কেন্দ্র সরকার ভেঙে দিয়েছে, 70% কোমরবিডিটির তথ্য। 1 মাসের ওপর গোটা দেশের মানুষ ঘরবন্দি, অথচ কোনো বিরোধী দল একদিনের জন্য বলেনি যে এই কোভিড যেটা বেড়েছে সেটা কেন্দ্রের জন্য বা রাজ্যের জন্য ইত্যাদি ইত্যাদি। আমি বলছি, তাহলে সংখ্যা নিয়ে এত বিতর্ক কেন? এই লাশ গোনার প্রতিযোগিতা কেন? আমি বলছি স্বচ্ছতার সঙ্গে আমার সামনে আসুক, বিরোধী দলের সামনে, মিডিয়ার সামনে, সবার সহযোগিতা নিয়ে কেন্দ্র এবং রাজ্য চলুক। তন্ময় ভট্টাচার্য, গত পরশুদিন আমরা আমাদের একজন বিশ্ববরেণ্য বাঙালি সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ পালন করেছি। আমার এতক্ষণ ধরে টেলিভিশনে আমার 2 বন্ধু জয়প্রকাশ এবং পার্থকে দেখতে দেখতে সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায়ের একটা গল্পের কথা মনে পড়ছিল। সুমন, গল্পটা তুমিও জানো, একদিন উল্লেখও করেছিলে, ভজহরি আর রামাচরণের গল্প। একটাই কুকুরের দেহ, তার মাথাটার মালিক একজন আর লেজটার মালিক একজন। মাথা যখন লেজকে তাড়া করছে তখন লেজ সরে যাচ্ছে, মাথা ভাবছে লেজটাকে ভালো তাড়া করছে, আর লেজ ভাবছে মাথাটাকে ভালো বোকা বানাচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমার 2 বন্ধু এরকম ভাবে পরস্পরকে বোকা বানানোর জন্য একটা ব্যর্থ চেষ্টা করছিল। আমরা প্রথম থেকে বলে এসেছি কেন্দ্র সরকার, রাজ্য সরকার, দুটো সরকারই তথ্য গোপন করছে। এই অভিযোগ আমরা বামপন্থীরা প্রথম থেকে করেছি, দুটো সরকারই তথ্য গোপন করছে। আজকেও আমরা একই পয়েন্টে স্ট্যান্ড করছি, দুটো সরকারই তথ্য গোপন করছে। এবং এই তথ্য গোপনের পেছনে কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না, একটাই কারণে, যে এই রকম একটা মহামারী যার জন্য কোনো সরকার দায়ী নন। কেউ বলবে না নরেন্দ্র মোদী হাতে করে এটা নিয়ে এসেছেন, কেউ বলবেন না মমতা ব্যানার্জি হাতে করে এটা নিয়ে এসেছেন। গোটা বিশ্ব আক্রান্ত, গোটা বিশ্ব উদ্বিগ্ন, আশঙ্কিত, গোটা বিশ্বে মানুষ মারা যাচ্ছে। যত বেশি তথ্য মানুষের কাছে যাবে তত বেশি মানুষ এ সম্পর্কে সতর্ক হবে, মানুষের সচেতনতা তত বৃদ্ধি পাবে। দুটো সরকারি তথ্য গোপনের মধ্য দিয়ে সবচাইতে বড় যে ক্ষতিটা করলো বাংলার এবং ভারতবর্ষের, তা হচ্ছে মানুষের সচেতনতা যে পর্যন্ত বাড়তে পারত সেটা বাড়তে দিল না। মানুষ যতটা সতর্ক নিজে নিজে হতে পারত ততটা হলো না। এবং সেটা গতকাল মদের দোকান খোলার পর থেকে তোমাদের টিভি চ্যানেল সহ সমস্ত টিভি চ্যানেল বুঝতে পেরেছে যে মদের দোকান খোলার পর থেকে যে পরিমাণ গায়ে গা ঘেঁষে লাইনে মানুষ দাঁড়িয়ে পড়েছে, তাতে বোঝা যাচ্ছে যে সোকল্ড হাতে লাল রঙের ইট নিয়ে সাদা রঙের গোল দাগ দেওয়ার সামাজিক দূরত্ব মানুষের ভিতর কোনো প্রভাব ফেলেনি। এবং এই যে ঘটনা, সেই ঘটনা আরো একই সঙ্গে প্রমাণ করছে যে আমাদের রাজ্যের মানুষকে এই লকডাউনের সময়টা রাজ্য সরকার ব্যবহার করতে পারত, কেন্দ্রীয় সরকারও ব্যবহার করতে পারত, যে কোভিড-19 সংক্রমণের হাত থেকে মানুষকে বাঁচানোর যে পরিকাঠামো, সেই পরিকাঠামোকে আরো পরিব্যাপ্ত করবার জন্য। বাস্তব কি, সিসিইউ কটা জায়গায় আছে? কটা বেসরকারি হাসপাতাল ছাড়া, আমাদের ওই বেলেঘাটা আইডিয়ার এমআর বাঙুর ছাড়া কোভিড-19 চিকিৎসা হচ্ছে এমন কোথায় সিসিইউ আছে?
একটু আগে পার্থ বলছিল বিধায়ক পদ ছেড়ে দেবে। না না, পার্থ খুব ভালো বিধায়ক, বিধানসভায় পার্থর বক্তৃতা খুব আকর্ষণীয়। পার্থকে আমি বিধায়ক পদ ছেড়ে দিতে বলবো না, কিন্তু পার্থকে আমি এইটা বলবো যে পার্থ যে প্রশ্নটাকে চ্যালেঞ্জ করছো সেই প্রশ্নটার উত্তর আমি তোমাকে এক্ষুনি বাই নেম দিয়ে দিতে পারি। চারনাক হাসপাতালে চলে যাও, সেইখানকার 4 জন নার্স, সেই নার্সদের টেস্ট রিপোর্ট এখান থেকে এখন যেহেতু স্টুডিওয়ে প্রোগ্রাম হচ্ছে না আমার পক্ষে দেখানো সম্ভব না, সেই নার্সদের টেস্ট রিপোর্ট সহ আমি তোমাকে জানিয়ে দিতে পারি যে তাদেরকে কোয়ারেন্টিনে পাঠানো হয়নি। এবং শুধু কোয়ারেন্টিনে পাঠানো হয়নি তাই না, তাদেরকে জোর করে ডিউটি করতে বাধ্য করা হচ্ছে। তাদের একজনের হসপিটালের স্বাস্থ্যকর্মী, একজনের নাম অনুপ কোলে, 22 বছর বয়স, তার রিপোর্ট এইখানে আমি ক্যামেরার সামনে ধরছি, আমি জানি না দেখা যাবে কিনা, এই রিপোর্টে বলা আছে। তারপরে আরেকজন, তার নাম স্বদেশ রঞ্জন, করব নামটা ডিসক্লোজ করবেন না। এখনো আমাদের সমাজ ততটা তৈরি নয়, নানা ধরনের স্টিগমাটাইজেশন, ট্যাবু কাজ করছে, যার ফলে আমি বলছি এটা যে ব্যক্তির নাম আপনি করছেন তিনি বিপদের মধ্যে পড়তে পারেন। প্লিজ, আমি পার্থকে বলে দিচ্ছি যে 18 জন স্টাফ, ঠিক আমি পার্থকে বলছি 18 জন স্টাফ সবাই ওপিডি বিল্ডিং এর ওপরে একসাথে থাকতো। যারা পজিটিভ বেরিয়েছে তাদের সিএনসিআই হসপিটালে নিয়ে যাওয়া হলেও যারা পজিটিভদের সাথে একসাথে ছিল তাদের দ্বারা ইউনিট চালানো হচ্ছে চারনক হসপিটালে টিল ডেট, আজকে এই মুহূর্ত পর্যন্ত। আর তাদের কাজ করতে বাধ্য করা হয়েছে, না হলে তাদের চাকরি ক্ষেত্রে প্রভাব পড়বে, এটা বলা হয়েছে, তাদের কাজ কেড়ে নেওয়া হবে। নাম আমি বললাম না সুমনের অনুরোধে। এবং এই যে ব্যবস্থা চলছে, তুমি যে বলছো যে পজিটিভদের সঙ্গে থাকা লোকেদের আইসোলেশনে পাঠানো হয়নি একটা প্রমাণ দিতে, আমি তোমার কাছে আবেদন করছি বিধায়ক থেকে পদত্যাগ করো না, কিন্তু প্রমাণটা আমি তোমাকে দিয়ে দিলাম। প্রয়োজনে ব্যক্তিগতভাবে আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েও দিতে পারি। মাঝে মাঝে ঠিক দিবানিদ্রা নয়, আবিল্লি এসে যাচ্ছে। আর সেই আবিল্লির মধ্যে হঠাৎ হঠাৎ দেখছি গাছের একটা ফোঁকর থেকে কি যেন একটা শুরু করে পিছলিয়ে মাটিতে নামলো। দেখি 3 হাত লম্বা একটা বুড়ো, তার ছুঁচলো দাড়ি, একদিক সবুজ একদিক গেরুয়া, তার মাথা ভরা টাক, তাতে একটা টিকি, সে আবার দণ্ডি কাটছে। তা বুড়ো দণ্ডি কেটে কেটে 3 হাত দূরত্ব মেপে বেশ কিছু গোল আঁকলো। তারপর খুব ব্যস্ত হয়ে উঠে এসে ঘোষণা করলো নিজামুদ্দিনের তাবলিগি জামাত আর কিষ্কিন্ধায় রামনবমী সেরে এসে সামাজিক দূরত্ব সম্পূর্ণ, আর একদম কোনো উপায় নেই, সমস্ত সংখ্যার হিসেব মিলিয়ে ফেলেছে। একেই বলে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান বা রাশিবিজ্ঞান। অর্থাৎ একটা সংখ্যা, সেই সংখ্যাকে আপনি কতভাবে দেখবেন। আমরা তো হজবরলাই খুব ভালোভাবেই জানি যে 7 দুগুণে 14 4, আর হাতে সেই পেন্সিলটাই থাকে। এবার আবার এখন পেন্সিলের শীষটাও গেছে একেবারে ভেঙে, ওর অঙ্ক কষবেন কি করে? আসলে এই অঙ্কর সমস্যা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের নয়, এই সমস্যা হচ্ছে যে দেশগুলোয় রাজনীতি সবকিছুকে দখল করে রাখে, যেখানে রাজনীতি স্ট্যাটিস্টিক্সকে ধরে রাখে, সেখানে মুশকিল। একটু যদি দেখেন, একটু যদি ইংল্যান্ডের দিকে তাকান, সেখানে কিন্তু তারা তাদের সংখ্যা যখন 20,000 সবে পেরিয়েছে তখন তারা মেনে নিয়েছেন এক কথায় যে প্রচুর জায়গা যেখানে অশক্ত বৃদ্ধরা থাকেন সেখানে প্রচুর মৃত্যু হয়েছে, যেগুলো হাসপাতালে গোনা হয়নি, সেই সংখ্যা তারা সামনে নিয়ে এসছেন। বরিস জনসন নিজে বলেছেন তার হাসপাতালে থেকে ঠিক কতটা কষ্ট হয়েছে, কি ধরনের সমস্যা হচ্ছে, তারাও কি সব সামলাতে পারছেন না। কিন্তু মুশকিল হচ্ছে যে সংখ্যার হিসেবে যদি গন্ডগোল হয়, প্রথম কথা হলো মৃত্যুর সংখ্যাটা কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ জীবনের সংখ্যা। আর জীবনের সংখ্যাটা জানতে গেলে আমাদের যেটা মূল দরকার, আমাদের জানতে হবে কতজনের সংক্রমণ হচ্ছে। এই জায়গাটায় কেন্দ্র এবং রাজ্য কিন্তু পরিষ্কারভাবে আমাদেরকে তথ্য দিচ্ছে না, কারণ সংক্রমণের একটা এস্টিমেট আছে, একটা সংখ্যা যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রতিদিন সকাল বিকেলে শুনতে পাচ্ছি, তার সঙ্গে একটা এস্টিমেটের প্রশ্ন আছে, যে এস্টিমেটটা আমাদের কাছে যদি থাকতো আমরা অনেক বেশি কনফিডেন্স পেতাম। এ নিয়ে তো কোনো সন্দেহই নেই যে আমাদের ক্ষেত্রে, অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গ বা বিহার, উড়িষ্যা, এক্ষেত্রে আমাদের যে সংক্রমণের মাত্রা বা মৃত্যুর যে মাত্রা, অনেক রকম হিসেবে হয়তো দেখা যাচ্ছে কিছু খারাপ বিষয়, কিন্তু মোটের ওপর কিন্তু আমরা বেশ ভালো আছি। তার কারণ লকডাউনের মধ্যেও তো মানুষ বেরিয়েছেন, অনেক মানুষ মেলামেশা করেছেন, খুব সাংঘাতিক মৃত্যু হচ্ছে এমন নয়, কিন্তু মৃত্যুর সংখ্যা নিয়ে যে গোলযোগ, তার বদলে সংক্রমণের সংখ্যা সঠিকভাবে সার্ভে করা, সমীক্ষা করা যে কতজন সংক্রমিত হচ্ছেন এবং কতজন সংক্রমিত হচ্ছেন সেটা দেখে লকডাউনটা তুললে আর কত সংক্রমণ বাড়তে পারে তার যে এস্টিমেটটা,
এই এস্টিমেটের জায়গাটা এবং এই লকডাউন পিরিয়ডের মধ্যে আমাদের সামনের দিনগুলোর জন্য যে প্রস্তুতি নেওয়ার কথা, সেই প্রস্তুতি নেওয়ার জায়গাটা কিন্তু ভাবার দরকার ছিল। দেখুন, এই কঠিন সময় ভালো থাকতেই হবে, জানি কঠিন, তবু যথাসম্ভব হাসি মুখে এই খারাপ সময়টাকে পার করে দিতে হবে। বাংলার সেরা শিল্পীরা যারা নিজেরা গৃহবন্দী, তারা কেউ আবৃত্তি, কেউ গান, কেউ সংলাপ একেবারে নিজেরা মোবাইল ক্যামেরায় বন্দি করে আমাদের পাঠাচ্ছেন, শুধুমাত্র যাতে আমাদের প্রত্যেকের আত্মবিশ্বাস এই কঠিন সময়ও একেবারে তুঙ্গে থাকে। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ের নাম করোনায় ভয় করো না। তো আছে মুখ, যত এঁটো ফেলি প্রতিদিন হই নিচু, ইতিহাস কূপে ডুবে যায় মন্ডুক। আমরা জানি না দিনটা কেমন কাল, মৃতের কবরে ফুল দিতে যারা আসি, যেন মনে রাখি কত ধানে কত চাল, শেষ পাতে একা ভাতটিও প্রত্যাশী। সুস্থ থাকুন, সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। এ সময় যে সমস্ত নিয়মাবলী আমাদের মেনে চলা খুব দরকার, সেগুলো মানবেন, বাড়িতে থাকবেন, প্রয়োজন ছাড়া বেরোবেন না, বেরোলে অন্যের সঙ্গে দূরত্ব বজায় রাখবেন। এই কথাগুলো আমরা সবাই জানি, তবু আরও একবার বলছি, আমাদের এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়ে বাইরে আসতেই হবে। পৃথিবী একদিন এই বিপদের বাইরে আসবে এবং আমরা সেই বিপন্মুক্ত আকাশের তলায় সকলে হাতে হাত বেঁধে দাঁড়াবো। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে আর অপরকে ঠিক রাখবেন। করোনার কাছে হারবো না, জিতবো আমরা, হার মানবো না।